প্রথমত হচ্ছে স্টারলিংকের কোনো ডেটা ডেটা লিমিটেশন থাকবে কিনা। তো আমরা মনে করি যে স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে না, এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ, সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো। আরেকটা প্রশ্ন অনেকেই করেছেন যে আসলে স্টারলিংক আমরা কাদের জন্য করেছি, এটা সেবা গ্রহীতা কারা। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানেও সেবা গ্রহীতার দিক থেকে কোনো লিমিটেশন নাই। স্টারলিংক একটা হচ্ছে ডিরেক্ট টু ডিভাইস, সেই ডিরেক্ট টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি স্টারলিংকের একটা রিসিভার থাকবে, সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে, সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করবে। এখন ওই রাউটারের পোর্ট থাকে, সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, সেটা আনলিমিটেড দূরত্বে নেওয়া যাবে না, দূরত্বে গিয়ে আরেকটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে। এখন এই দূরত্বটা কত? আমরা মনে করি যদি আবাসিক এলাকা হয়, এই অ্যাপার্টমেন্ট এলাকা হয়, তাহলে সেখানে এটা 20 থেকে সর্বোচ্চ 30 মিটার হতে পারে, অর্থাৎ এখানে 2টা বা 3টা ফ্লোর কভার করবে। আর দূরত্বের দিক থেকে 20 থেকে 30 মিটার, অর্থাৎ কয়েকটা রুম কভার করবে, 3টা বা 4টা রুম কভার করবে, কিংবা তার চেয়ে বেশি, সামান্য বেশি। অর্থাৎ একটা বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনাফ। আর গ্রামীণ এলাকায় যেখানে ওয়াল পেনিট্রেশন নাই, অর্থাৎ সিগন্যাল, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, সেজন্য সিগন্যাল ওয়ালের ভিতর দিয়ে গেলে বা মেটালের ভিতর দিয়ে গেলে এই সিগন্যালটা ড্রপ করে। তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় 50 মিটারের কাছাকাছি, 50 থেকে 60 মিটার পর্যন্ত বিস্তৃত হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আবাসিক এলাকায় যেখানে আমরা বলি ডিপ ইনডোর, যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে না, সেসব ক্ষেত্রে স্টারলিংক বেটার পারফর্ম করবে। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র 30% মোবাইল টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় এসেছে। বাকি যে টাওয়ারগুলো, অর্থাৎ এই যে বাংলাদেশে প্রায় 40,000-এর কাছাকাছি টাওয়ার আছে, সবকিছু মিলে সাধারণত সবচেয়ে বেশি গ্রামীণ ফোনে সভাপতি হয় প্রায় 25,000-এর মতো। এই সব টাওয়ার যদি আমরা হিসাব করি, সেখানে 30 থেকে 35% টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আসছে। যেহেতু ফাইবারাইজেশনের আওতায় আসেনি, সেই জন্য মাইক্রোওয়েভের মাধ্যমে স্বল্প সক্ষমতার ব্যান্ডউইথ দিয়ে এই টাওয়ারগুলোতে ইন্টারনেট দিতে হয়। তো যেহেতু এক একটা টাওয়ারের অধীনে হাজার হাজার গ্রাহক থাকে, তাহলে এই স্বল্প সক্ষমতাটা আবার বাকি ব্যবহারকারীদের মধ্যে শেয়ার হয়ে যায়। তো যে জন্য আমাদের বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না। স্টারলিংক এই অচলাবস্থাটা দূর করবে। একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ির কোনো একটা গ্রামে রাখা হয়, দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টারলিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যান্ডউইথ ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই। তো তার মানে আমরা বলছি গ্রামীণ হাট বাজারে কিংবা শহরে কন্ডোমিনিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবে। তবে আমরা এখানে যেটা রেখেছি, আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ পেয়ে। অর্থাৎ আপনি যদি স্টারলিংকের রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার স্টারলিংক থেকে ওয়াইফাই, একটা রাউটার থেকে ওয়াইফাই সেবা দেন, সেটা দিতে পারবেন। কিন্তু এই ডিভাইসটা এক্সেলের উপরে আপনি মোবিলিটির সুযোগটা আমরা দিই। এটার মাধ্যমে আমরা আইএসপিদেরকে প্রোটেক্ট করছি। স্টারলিংক কি উদ্যোক্তা বান্ধব? তো আমরা বলছি অবশ্যই উদ্যোক্তা বান্ধব। স্টারলিংকের যে ইনিশিয়াল সেটআপটা আছে সেটা 47,000 টাকা, শুনতে অনেক বেশি খরচ। আপনারা যারা এখানে আছেন, আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম। এখন যদি স্টারলিংকটা কোনো উদ্যোক্তা কিনে, তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোনো ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন, কিংবা উনি নিজে একটা সমবায় ভিত্তিতে বন্ধু বান্ধব কয়েকটা গ্রামে, কয়েকটা হাটে, দোকানপাটে ওনারা চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন। যেহেতু এখানে হাই স্পিড আছে, অর্থাৎ 300 Mbps আছে, একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে 300 Mbps এর প্রয়োজন নেই, সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবে। তো সেদিক থেকে আমরা মনে করি শুধু উদ্যোক্তাই তৈরি হবে না, বরং কো ওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে। ধরুন একটি গ্রামে কিংবা একটি মফস্বল শহরে যদি কয়েকজন ফ্রিল্যান্সার থাকেন, তাহলে তারা মিলে একটা ইনফর্মাল
অফিস ওয়ার্ক তৈরি করতে পারবেন, সেই অফিসে তারা এই স্টারলিংকটা দিয়ে তারা এটা শেয়ার ভাবে সবাই ব্যবহার করতে পারবেন। একই ঘটনা ঘটবে অফিসের ক্ষেত্রে, মফস্বল শহর কিংবা জেলা শহরের ক্ষেত্রে, যেহেতু আমাদের অ্যাক্সেস টু ইন্টারনেট লিমিটেড কিংবা বিদ্যুৎ চলে গেলে আইএসপি ইন্টারনেট বন্ধ হয়ে যায় কিংবা ব্যাটারি ব্যাকআপ চলে গেলে মোবাইল ইন্টারনেটও বন্ধ হয়ে যায়, সার্ভিসটা পড়ে যায়। সেজন্য স্টারলিংক এই সমস্যার সমাধান করবে, অর্থাৎ এটা উদ্যোক্তা বান্ধব, উদ্যোক্তারা নিজেরা গ্রুপ তৈরি করে এবং শেয়ারিং এর মাধ্যমে এখান থেকে বেনিফিটেড হতে পারেন। মাইক্রো ক্রেডিট কিংবা অন্যান্য ফাইন্যান্সিং মাধ্যম থেকে এই যে 47,000 এককালীন খরচ, এটা তারা শেয়ার করতে পারেন এবং একই সাথে কো ওয়ার্কিং স্পেস তৈরি করতে পারেন। সেদিক থেকে এই বিষয়গুলো আমি মনে করি যে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা এসএমই খাত যাকে বলি আমরা, সেটা এখান থেকে বেনিফিটেড হতে পারে। আমরা জানি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কনসেপ্ট ফোন লেডি, এটা সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড স্বীকৃতি পেয়েছে। এটার মাধ্যমে, স্টারলিংকের মাধ্যমে আমরা নতুন করে ইন্টারনেট লেডি শুরু করতে পারবো। যদি আমরা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে একটা ফাইন্যান্সিং এর মাধ্যমে, আমাদের বেসরকারি ক্ষুদ্র ঋণ বা অন্যান্যদের মাধ্যমে, তাহলে আমরা ওই কনসেপ্টটাকে স্টারলিংকের মাধ্যমে আবার ফিরিয়ে আনতে পারবো। একজন গ্রামীণ মহিলা কোন একটা ক্ষুদ্র ঋণ কোম্পানি থেকে টাকা নিয়ে উনি গ্রামের হাট বাজারে ইন্টারনেট সরবরাহ করতে পারবে, এতে কোনো বাধা নেই। আমরা আবারও বলছি, আইএসপিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সেখানে মোবিলিটি রাখি, অর্থাৎ উনি এই ডিভাইসটা স্টেশনের এক জায়গায় থাকতে হবে, এই ডিভাইস নিয়ে উনি মুভ করতে পারবেন। কিন্তু উনি চাইলে পাশের দোকানে কিংবা বাজারের কয়েকটা দোকানে ইন্টারনেট শেয়ার করতে পারবে এবং সেই ইন্টারনেটটাও হাই স্পিড হবে। প্রশ্ন এসেছে, স্টারলিংকের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে কি? আপনারা খেয়াল করেছেন, আমরা এই প্রশ্নের উত্তরে সুস্পষ্টভাবে বলতে চাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য দুটো প্রোটেকশন আমরা দেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে, গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটটা যাবে। আমরা বলেছি তারা চাইলে বিকল্প এবং রিডান্ডেন্সির জন্য তারা চাইলে বিদেশি গেটওয়ে রাখতে পারবে, কিন্তু অ্যাক্টিভ ডিভাইসগুলো মনিটর করার জন্য, সেখান থেকে রেভিনিউ আর্ন করার জন্য এবং একই সাথে বাংলাদেশে যারা লাইসেন্স গেটওয়ে আছেন তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা বলেছি লোকাল গেটওয়ে ব্যবহার করতে পারবে, অর্থাৎ এবং সেখানে এলআইসি ইনস্টল করতে হবে, অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। পাশাপাশি প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে। আমরা যেহেতু হাজার হাজার ডিভাইস আলাদা করে এনওসি দিতে এটা প্রসেসগত জটিলতা তৈরি হবে, সেজন্য আমরা বলেছি গ্রুপ অফ ডিভাইসকে একই এনওসির আওতায় ব্যাচ করে আনা যাবে। তবে বর্তমানে যে আমরা আজকে লঞ্চ করছি সেটা কমার্শিয়াল টেস্ট রান। এই কমার্শিয়াল টেস্ট রানের জন্য তারা একটা আমাদের কাছে আবেদন করেছে। এই আবেদনের জন্য একটা লিমিটেড সময়, 90 দিনের একটা সময়সীমা দেওয়া হয়েছে, যেহেতু গ্রাউন্ড স্টেশন তৈরি করতে কিছুটা সময় লাগবে। এই 90 দিনের মধ্যে ইতিমধ্যে 10 দিন পেরিয়ে গেছে, তাদের হাতে আর 80 দিন সময় আছে। এই 80 দিন পরে তাদেরকে এই লোকাল গেটওয়ের যে বাধ্যবাধকতা সেটা ফুলফিল করতে হবে এবং একই সাথে এলআইসি বাধ্যবাধকতাও ফুলফিল করতে হবে। ইতিমধ্যেই এনটিএমসির সাথে তাদের একটা সংযোগ প্রতিষ্ঠিত হয়েছে। একটা প্রশ্ন এসেছে, চীন মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের মধ্যে স্টারলিংকের অনুমতি কোনো প্রভাব ফেলবে কিনা? আমি মনে করি যে এই ধরনের কোনো প্রভাব ফেলবে না, কারণ হচ্ছে এটা একটা ব্যবসায়িক ইনিশিয়েটিভ এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে এক টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেট বিকল্প দেওয়ার জন্য একটা ব্যবস্থা। আপনারা জানেন যে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ায় সম্প্রতি স্টারলিংক অনুপ্রবেশ করেছে এই দুটো বাজারে এবং সেখানেও এটা উল্লেখযোগ্য সাড়া ফেলেছে এবং উদ্যোক্তাদের মধ্যে এটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো বাংলাদেশে চাইনিজ কোম্পানিগুলো আমাদের 4G, 5G, 2G, 3G প্রত্যেকটা নেটওয়ার্কে কাজ করে। এখন সামনের দিনেও তারা ইকুয়ালি কাজ করতে পারবে। সুতরাং স্টারলিংকের মাধ্যমে চাইনিজ কোনো কোম্পানির সুযোগ বন্ধ হয়ে যাবে না। এখানে আমি উল্লেখ করতে চাই, শুধু স্টারলিংক নয়, এনজিএস অপারেটর হিসাবে আরো 4টি গ্লোবাল প্লেয়ার আমাদের সাথে বিটিআরসির সাথে যোগাযোগ করেছে।
তাদের নাম হচ্ছে অ্যামাজন কুইপার, স্যাটেলয়েড, টেলিসেট এবং ইউকে এবং ইন্ডিয়ার যৌথ ভেঞ্চার ওয়ানওয়ে। এবং এখানে চাইনিজ একটা প্লেয়ার আছে ইউওয়াং, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে ইকুয়াল পলিসি সাপোর্ট দিয়ে দেব। আমি আবাসিক গ্রাহকদের বিষয়টাও বলেছি, চাইলে আবাসিক গ্রাহকরাও ব্যবহার করতে পারবেন, তবে আবাসিক গ্রাহকদের জন্য যেহেতু বিল্ডিং পেনিট্রেশন লস আছে সেই জন্য অপারেটিং রেঞ্জটা কম হবে, কিন্তু চাইলে তারা শেয়ার করতে পারবেন, ইন্টারনেট শেয়ার করতে পারবেন। একটা প্রশ্ন এসেছে যে রিজিওনাল প্রাইস বিবেচনায় কি স্টারলিংকের দাম বেশি হয়ে গেল কিনা। এই অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমরা শ্রীলঙ্কা এবং জাকার্তার প্রাইস স্টাডি করে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইসটা দেওয়া হয়েছে মান্থলি ৬,০০০ টাকা কিংবা ৪২০০ টাকা, এটা রিজিওনাল প্রাইসের চেয়েও কিছুটা কম। আর বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে এক মেগাবাইট ব্যান্ডউইথের যে দাম, সেই দাম হিসাব করলে রিয়েল টাইম ৩০০ এমবিপিএস স্পিডের দাম পড়ে প্রায় ৭৫,০০০ টাকা। তো সেই তুলনায় যদি আমরা করি তাহলে এটা উল্লেখযোগ্য হারে কম। এবং যেহেতু আইএসপির ওয়াইফাইটা শেয়ারেবল, মোবাইল ওয়াইফাইটা শেয়ারেবল এবং স্টারলিংকও শেয়ারেবল, তো সেই জন্য শেয়ারিং এর প্রশ্ন বিবেচনায় রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক দাম বলে আমরা মনে করি। আবারও বলছি, স্টারলিংক শুরুতে যে দামটা দিয়েছে আমরা কিছুটা নেগোসিয়েট করে সামান্য কিছু কমাতে পেরেছি, খুব বেশি কমাতে পারিনি। প্রাথমিক যে অফারটা আসছিল ৭,০০০-এর একটু বেশি ছিল। আমি সর্বশেষ যে প্রশ্নটার উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে সরকারি কিছু কোম্পানি আছে, আপনারা জানেন, স্যাটেলাইট কোম্পানি এবং সাবমেরিন কেবল কোম্পানি। আমার কাছে এই প্রশ্নটা এসেছে যে আমরা সরকারি কোম্পানিগুলোর স্বার্থ দেখছি কিনা। তা আমি উত্তরে বলবো হ্যাঁ, আমরা স্বার্থ দেখছি। স্টারলিংক ইতিমধ্যেই বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির 2টো পোর্ট কিনেছে, 2টো 100 গিগ পোর্ট কিনেছে, অর্থাৎ 200 গিগ পোর্ট তারা এলসির মাধ্যমে কিনেছে। তো সেখান থেকে স্যাটেলাইট কোম্পানির রেভিনিউ বাড়বে। আপনারা জানেন আমরা আগেই ইতিমধ্যে স্যাটেলাইট কোম্পানির ব্যবহার বাড়ানোর জন্য অনেকগুলো পলিসি নিয়েছি, সেগুলো কাজ করছে এবং গত 3 মাসে স্যাটেলাইট বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবহার, ব্যান্ডউইথ ব্যবহার যেটা অব্যবহৃত ছিল সেটার ব্যবহার প্রায় দ্বিগুণ বেড়েছে। তো এটার মাধ্যমে এই যাত্রাটা আরো শুরু হলো এবং ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবহারও বাড়বে, রেভিনিউ বাড়বে। আর সর্বশেষ বিষয়টা হচ্ছে যে স্টারলিংক যেহেতু বৈশ্বিক প্লেয়ার, সে তার নিজের মতো করে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর নিয়োগ করবে, সেখানে আমরা কোনো ধরনের কোনো বাধা কিংবা প্রভাব দেইনি। এখনো পর্যন্ত আমরা কারোর পক্ষে তদবির করিনি, তারা নিজেদের মতো করে ডিস্ট্রিবিউটর ঠিক করেছে। তবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির আয় বাড়ানোর জন্য, যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান, সেজন্য আমরা তাদেরকে আনফর্মালি রিকোয়েস্ট করেছি যাতে ডিস্ট্রিবিউশন লিস্টে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে রাখে এবং গতকাল তারা এটা নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে লোকাল ডিস্ট্রিবিউটর হিসেবে রাখবে। ধন্যবাদ। আপনার যে কোনো প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করব।